গদগদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেববাবু বললেন, স্বর্ণকে মনে আছে মিতা? আমার কাছে পড়তো। ও এখন এডিএম হয়ে গেছে। ভাবতে পারো, এই বয়সে ও অতিরিক্ত জেলাশাসক। হোয়াটসঅ্যাপে লিখেছে, স্যার, আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি, সেই জন্যই আজ এত দূরে আসতে পেরেছি। মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর দিলেন না। বাসুদেববাবু বললেন, কিছু বললে না তো? একটু খিটখিটেভাবে উত্তর দিলেন মিতা, তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় বসে আছে, তাতে তোমার কি হলো? তোমার জীবনযাত্রার পরিবর্তন কিছু এলো কি? কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একবারে আহ্লাদে আধখানা। তুমি কি পেলে বলো তো? সমস্ত আবেগগুলো হঠাৎ উদাও হয়ে গেল বাসুদেববাবুর মন থেকে। মনে হলো অনেক কথা। প্রায় ৩৬ বছর আগে বিএসসি পাশ করে চাকরি পেয়ে গিয়েছিলেন ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে। চাকরি করতে করতেই বিএড করেছিলেন, কিন্তু এমএসসি পাশ করা তার হয়ে ওঠেনি। যদিও অঙ্কে স্যার হিসেবে তার বিপুল প্রসার, বিস্তর নামডাক তার। ক্লাস 5 থেকে একেবারে 12 পর্যন্ত ক্লাস নিতে হয় তাকে। যদিও সরকারি নিয়ম অনুসারে 11-12 ক্লাস নিতে হলে মাস্টার্স ডিগ্রির প্রয়োজন, জানকে সে কথা। হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে, তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত। কিন্তু তিনি আজও সেই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন। সত্যি তো, কি পেলেন তিনি? তাকে নিয়ে কোনো হুট্টার বাজানো গাড়ি রাজপথে চলে না। তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক সসম্মানে উঠে দাঁড়ান না। মনটা বেশ দমেই গেল বাসুদেব বাবুর। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। আজ ওষুধ খেয়েও ঠিকমতো ঘুম হলো না। ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল, কিন্তু সকাল সকালে উঠতে হলো। এখন তীব্র দ্রব্যদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে। সকালে 7:45 হাজিরা। সকাল 6:30 নাগাদ বেরোতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে। স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেব বাবু। প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই আর মনে এলো না। তার হাজার খানিক ছাত্র কলকল করছে চারিদিকে। মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে। একটু পরে শুরু হবে ক্লাস। এদের শেখাতে হবে, এদের মধ্যে আদর্শ বোধ জাগাতে হবে। একটু পরে শুরু হবে রোজকার লড়াই। রোজগারের লড়াই নয়। প্রথম পিরিয়ডে ছিল 7C ক্লাস। শিখবি না? শিখিয়েই ছাড়ব, এমন ভঙ্গিতে অঙ্ক করছিলেন বাসুদেববাবু। হঠাৎ চোখে পড়ল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে পড়েছে। ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়তে খুব বেশি দেরি নেই। ডেকে তুললেন শুভাশিসকে। ধড়মড় করে উঠে দাঁড়ালো সে। বাসুদেববাবু বললেন, ঘুমোচ্ছিস কেন? রাতে ঘুমোসনি? খুব ভয় ভয় করে ছেলেটি বলল, না স্যার। কেন? রাতে বাবার খুব জ্বর এসেছিল। সারা রাত মা বাবার মাথায় জলপট্টি দিচ্ছিল, আর আমি পাশে চুপ করে বসেছিলাম। মা বারবার বলছিল, যা গিয়ে শুয়ে পড়, কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছা করছিল না। ভোরের দিকে বাবার জ্বরটা নামলে একটু পরেই আমি স্কুলে চলে আসলাম। সারা রাত ঘুমাইনি তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাসুদেববাবু সহানুভূতির সাথে বলল, আজ তাহলে না এলেই পারতি। একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না। শুভাশিস অপকটভাবে বলল, আপনার ক্লাসটা করার জন্যই আসা, কিন্তু সেটাই তো করতে পারলাম না। চোখের কোণটা যেন চিকচিক করে উঠল ছেলেটার। বাসুদেববাবু জিজ্ঞাসা করলেন, তোর বাড়ি কোথায়? ছেলেটি বলল, ঘোষপাড়া 4 নম্বর কলোনিতে। বাবা কি করে? বাবা কলের মিস্ত্রি। কয়েকদিন ধরে জ্বর চলছে তো, তাই কাজে যেতে পারছে না। একটু চিন্তিত মুখে বাসুদেববাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বস। সন্ধ্যা নামার একটু পরে বাসুদেববাবু খুঁজে বার করলেন শুভাশিসের বাড়ি। দরজায় কড়া নাড়তেই এক অল্প বয়সী মহিলা দরজা খুলে দিলেন। আপনি নিশ্চয়ই শুভাশিসের মা? বাসুদেববাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন। একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন, স্যার আপনি? ভিতরে আসুন। শুভ, দেখে যা কে এসেছেন। বাসুদেববাবু ঘরে গিয়ে বসলেন। ঘর জুড়ে অভাবের চিহ্ন, তবে তার মধ্যেও
রুচির ছাপ রয়েছে স্পষ্ট। সুভাষিস কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন, তোর বাবা কেমন আছেন? সুভাষিস বলল, আজকে আর জ্বরটা আসেনি, তবে শরীরটা খুব দুর্বল। ঠিক আছে, আমি যাওয়ার সময় তোর বাবাকে দেখে যাব। তুই এখন এক কাজ কর, আজকে তো তুই আমার ক্লাসটা করতে পারিসনি, খাতা পেন নিয়ে আয়, সাথে অঙ্কের বইটাও নিয়ে আসিস। আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি। 40 মিনিটের ক্লাসে যা শিখিয়েছিলেন তা শেখাতে শেখাতে 1.5 ঘন্টা পেরিয়ে গেল। ছেলেটার আগ্রহ দেখে বাসুদেববাবু একেবারে অবাক। বললেন, আমি এখন রোজই আসবো তোকে অঙ্ক শেখাতে। ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ বুনতে শুরু করে দিয়েছিলেন বাসুদেববাবু। ছেলেটা অনেক দূর যাবার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল। একদিন বাসুদেববাবু বললেন, তোর সবচেয়ে প্রিয় বিষয় কোনটা সুভাষিস? সুভাষিস বলল, অঙ্ক আর অঙ্কন। ভালো বলেছিস তো, দুটোই চালিয়ে যেতে হবে কিন্তু একসাথে। অঙ্কের সাথে অঙ্কনের কোনো বিরোধ নেই। বেশ চলছিল লেখাপড়া, বেশ চলছিল অঙ্ক শেখানো। কিন্তু হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ল সুভাষিস। ডাক্তাররা ঠিকমতো ধরতে পারলেন না রোগটা। ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত। মা বাবার সাথে ভেলোর যাবার সময় স্যারকে প্রণাম করে সুভাষিস বলল, স্যার, ফিরে এসে আবার শুরু হবে আমাদের অঙ্ক শেখা। কিন্তু সুভাষিস ফিরল না। শূন্য হাতে ফিরে এলেন ওর নিঃস্ব বাবা মা। খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতে বাসুদেববাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা। আকাশ যেন বিদীর্ণ করে তুলল। সব হারানো দম্পতির কান্না। বাসুদেববাবু চোয়াল শক্ত করে বসে রইলেন। যখন উঠে আসবেন তখন সুভাষিসের মা একটা ড্রয়িং সিট আঁকা ছবি বাসুদেববাবুর হাতে দিয়ে বললেন, শুভ এই ছবিটা আঁকছিল শিক্ষক দিবসে নিজে আপনার হাতে দেবে বলে। ছবিটা হাতে নিয়ে বাসুদেববাবু দেখলেন সুভাষিস খুব যত্ন করে তার মাস্টার মশাইয়ের ছবি এঁকেছেন। জীবনের শেষ ছবি এঁকেছে সুভাষিস। একটু অসম্পূর্ণ রয়ে গেছে ছবিটা, নিচে লেখা আছে আমার আদর্শ। বাড়ি ফিরলেন বাসুদেববাবু, থমথমে মুখ। গিন্নি এসে বললেন, কি হলো, এরকম মুখ করে বসে আছো যে? ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন 59 বছরের বাসুদেববাবু। কান্না থামলে বললেন, মিতা, আমরা মাস্টারমশাইরা হয়তো অনেক কিছুই পাই না, কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না।